ক্যান্সার সার্ভিক্স বা কার্সিনোমা সার্ভিক্স নিয়ে প্রিলিমিনারি আলোচনা আমরা গত ভিডিওটাতে করছি, পার্ট 1-এ করছি। এটা হচ্ছে পার্ট 2। তো এই পার্ট 2-তে আমরা হচ্ছে অ্যাকচুয়াল যে ইনভেসিভ অর্থাৎ ক্যান্সার হয়ে গেছে, মারাত্মক ক্যান্সার, ইনভেসিভ কার্সিনোমা সার্ভিক্স, এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এবং এখানে আমরা দেখবো যে একটা পেশেন্ট যখন ক্যান্সার হয়ে গেল তাকে আমরা স্টেজিং করতেছি, যেটাকে আমরা ক্লিনিক্যাল স্টেজিং বলি। স্টেজিং সাধারণত 4টা থাকে, স্টেজ 1, 2, তারপরে স্টেজ 3 এবং আলটিমেটলি হচ্ছে স্টেজ 4। সেরকম 4টা স্টেজ থাকে এবং এর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা দেখবো। এবং আসলে স্টেজিং বলতে বোঝায় যে এক্সটেনশন, মনে রাখবা সবসময় যে ক্যান্সারের এক্সটেনশন মানে কত দূর পর্যন্ত ছড়াইছে। যেমন ফর এক্সাম্পল স্টেজ 1 মানে সেটা শুধু সার্ভিক্সেই লিমিটেড আছে বা সার্ভিক্সে লিমিটেড আছে, এটাকে আমরা বলতেছি স্টেজ 1। এটা যদি ইউটেরাসে ছড়াই যায়, অর্থাৎ ধরো সার্ভিক্স থেকে উপর ইউটেরাসে গেছে, তাহলে স্টেজ 1-এই থাকবে। হ্যাঁ, বাট আমরা যখন আসলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার করছিলাম তখন আমরা বলছিলাম যে যখন আসলে এন্ডোমেট্রিয়াম থেকে সার্ভিক্সে যায় তখন কিন্তু স্টেজ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো এই জিনিসটা গেল। হাউএভার মানে ক্যান্সারটা মোটামুটি আশপাশ দিতে মানে ওইটাতেই লিমিটেড, সেটাকে আমরা স্টেজ 1 বলি। এভাবে কোথায় কোথায় মানে এক্সটেনশন হইলে কোন স্টেজ হবে সেটা আমরা দেখবো। ক্লিনিক্যাল স্টেজিং আমরা এটাকে বলতেছি। আমরা কিন্তু এক্সামিনেশন করি, পেশেন্টের স্টেজিংটা এখানে করে ফেলতে পারি কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে। আমাদের অত কিছুর দরকার নেই, আমরা এক্সামিনেশন করে কিন্তু আমরা স্টেজিং করতেছি, কোথায় কোথায় ইনভলভমেন্ট হয়েছে এই জিনিসটা আমরা জাস্ট অবজার্ভ করে। এখন গ্রেডিং একটা টার্ম আছে না, গ্রেডিং। তো গ্রেডিং মানে হচ্ছে সেলগুলা কেমন ডিফারেন্সিয়েটেড, এটা কি ওয়েল ডিফারেন্সিয়েটেড নাকি পোরলি ডিফারেন্সিয়েটেড, মানে নর্মাল অর্থাৎ অ্যাটিপিয়া কেমন আছে। নর্মাল একটা সেল ধরে এই যে নর্মাল, এখন আরেকটা সেল এটা হচ্ছে নিউক্লিয়াস অনেক বড়, অনেক অ্যাবনর্মাল। তাহলে এই নর্মাল সেলের থেকে অ্যাবনর্মাল সেলটার চেঞ্জ কতটুকু হয়েছে, কেমন ডিফারেন্সিয়েশন হয়েছে, এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে গ্রেডিংটা করি। অপরদিকে কত দূর ছড়াইছে ক্যান্সারটা সেটার উপর ডিপেন্ড করে স্টেজিং করি। সেই দুইটা কথা একটু মাথায় রাখবা ভালো করে। এবং আমরা হচ্ছে কার্সিনোমা সার্ভিক্সের স্টেজিংটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলোচনা করবো। এটা অনেকেই কঠিন একটা ডিফিকাল্টি কিন্তু এই টপিকটাতে ফেস করে, আমরা সহজ করার ট্রাই করবো। আরেকটি ইম্পর্টেন্ট কথা যে কার্সিনোমা সার্ভিক্স যদি হয়ে গেছে, তাহলে হয়ে যদি যায় তাহলে আমরা ট্রিটমেন্টে কী দিই, আমরা দেখবো যে আমরা রেডিওথেরাপি দিতে পারি। রেডিওথেরাপি, এই যে আমরা স্টেজ বললাম না 4টা স্টেজ, সবগুলো স্টেজে রেডিওথেরাপি কিন্তু দেওয়া যায়। রেডিওথেরাপি ইজ পসিবল, সবগুলো স্টেজে দেওয়া যাবে। আর অপরদিকে সার্জারিও করা যেতে পারে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে কার্সিনোমা সার্ভিক্সের। তো সার্জারি যদি আমরা করি তাহলে সেটা কিন্তু সব স্টেজে করতে পারবো না। আমরা দেখবো যে ফার্স্টের স্টেজে হয়তো বা করতে পারবো, সেকেন্ড স্টেজে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে করতে পারবো, বাট পরবর্তী স্টেজগুলোতে কিন্তু আমি সার্জারি করতে পারবো না। তখন আর সার্জারি করা পসিবল হবে না, কারণ তখন দেখা যাবে পেলভিক ওয়াল বা অনেক কিছু ইনভলভ হয়ে গেছে যেটাকে আমরা এক্সিশন করতে পারবো না। ঠিক আছে, আর এখানে তাহলে রেডিওথেরাপি আছে, সার্জারি আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপিরও কিছু, মানে রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি আমরা কম্বিনেশন করে হয়তো আমরা দিতে পারি কিছু কিছু ক্ষেত্রে, স্পেশালি অ্যাডিনোকার্সিনোমা, যেটা অ্যাডিনোকার্সিনোমা। হ্যাঁ, ওই অ্যাডিনোকার্সিনোমা যদি হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রটাতে। এবং অ্যাডিনোকার্সিনোমা আমরা জানি যে অ্যাকচুয়ালি সার্ভিক্সে যে ক্যান্সার হয় সেটা ব্রডলি হিস্টোলজিক্যালি আমরা বলতে পারি স্কোয়ামাস সেল যে কার্সিনোমা সেটা মেইনলি হয়, অর্থাৎ এইচসিসি। তার বাদে অ্যাডিনোকার্সিনোমাও হইতে পারে, তবে 80% ক্ষেত্রে দেখা যায় স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, আর 20% ক্ষেত্রে তবে অ্যাডিনোকার্সিনোমা হইতে পারে। তো আমরা যে নর্মালি যে টেস্টগুলো করি, যেমন ভায়া টেস্ট, ভিজুয়াল ইন্সপেকশন বা অ্যাসিটিক অ্যাসিড, বা আমরা যদি কল্পোস্কোপিও করি, কল্পোস্কোপি করে হচ্ছে আমরা মাইক্রোস্কোপিক্যালি মানে মাইক্রোস্কোপের সহযোগিতা অনেক বড় করে ম্যাগনিফাই করে দেখি আসলে একটা লেশন। তাহলে ভায়া করি বা কল্পোস্কোপি করি, এগুলো কিন্তু শুধুমাত্র একটু সার্ভিক্সকে দেখতে পারবে, আমার এন্ডো সার্ভিক্সকে কিন্তু দেখতে পারবে না। তো সেটার জন্য কিন্তু আমরা বলছিলাম যে আমরা প্যাপস্মিয়ার অবশ্যই করতে হবে। সো আমার এন্ডো সার্ভিক্স যদি দেখতে হয় আমার প্যাপস্মিয়ার করতে হয়, সেখানে একটা এন্ডো সার্ভাইকাল ব্রাশ থাকে, ওই ব্রাশের সহযোগিতা আমরা স্যাম্পল নিয়ে এক্সামিনেশন করে প্যাপস্মিয়ার করে কিন্তু বের করতে পারি যে আসলে ওইখানে কোনো লেশন আছে কিনা। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর ভায়া পজিটিভ যদি কোনো একটা মহিলা হয়, আমরা তাকে কিন্তু ভায়া পজিটিভ মানে তার ক্যান্সার হওয়ার রিস্ক আছে, আমরা পরবর্তীতে কল্পোস্কোপি করবো। এখন এই মহিলাটাকে কিন্তু আমি একটা কার্ড দিই, কার্ডটা হচ্ছে রেড বা পিঙ্ক কালারের থাকে। অপরদিকে হচ্ছে আমরা ভায়ার নেগেটিভ যে মহিলা থাকে তাদেরকে আমরা যদি নীল কালারের বা ব্লু কালারের একটা কার্ড কিন্তু দেওয়া হয়, যে তার হচ্ছে ক্যান্সারের ঝুঁকি নাই, বাট তার ফলো আপে থাকতে হবে, পরবর্তীতে তো অ্যাপেয়ার করতেও পারে। ওকে ফাইন। আর ইয়েলো কালারের একটা কার্ড হইতে পারে যদি এমন হয়, আসলে আমরা বলছিলাম যে একটা মহিলার সাথে কিন্তু ব্রেস্টো অ্যাবনর্মালিটি থাকতে পারে। সো যদি ব্রেস্টো অ্যাবনর্মালিটি থাকে তাহলে হয়তো বা তাকে ইয়েলো কার্ডও দেওয়া হইতে পারে, যে আচ্ছা যে এই মহিলার হচ্ছে ব্রেস্টো কিছু অ্যাবনর্মালিটি আছে। কারণ একই সাথে বর্তমানে ট্রাই করা হচ্ছে যে একই সাথে কার্সিনোমা সার্ভিক্সের স্ক্রিনিং করা হলো এবং সাথে সাথে ব্রেস্টও কিছুটা এক্সামিনেশন করে ব্রেস্ট কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে সেটাও যেন আসলে স্পোর্ট করা হয়। সো এরকম বেশ কিছু কথা আমরা মনে রাখলাম। এখন আমরা চলে যাবো আমাদের ডিসকাশনে। তো আমরা ক্যান্সারকে যখন ক্লাসিফাই করবো আমরা বলে আসছি যে এখানে আমরা বলি যে স্কোয়ামাস সেল কার্সিনোমা, তো স্কোয়ামাস কার্সিনোমাটা মোস্ট কমন, এবং এখানে
হচ্ছে এটার মধ্যে, অর্থাৎ স্কোয়ামাস সেল কার্সিনোমার মধ্যে আবার লার্জ সেল নন ক্যারাটিনাইজিং টাইপ আছে, লার্জ সেল ক্যারাটিনাইজিং টাইপ আছে, আর স্মল সেল টাইপ আছে। স্মল সেল টাইপটা সব থেকে ডেঞ্জারাস। আবার ধরো আমরা যখন লাংয়ের ক্ষেত্রে ক্যান্সার পড়ি না, ওখানে স্মল সেল কার্সিনোমাটি কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস ছিল, এটা তোমরা জানো, অ্যাগ্রেসিভ ছিল সব থেকে বেশি। ঠিক একইভাবে স্মল ছোট সাইজে ছোট হইলো বা কথায় আমরা ছোট বললো স্মল বললো, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, ডেডলি। আর লার্জ সেল নন ক্যারাটিনাইজিং টাইপটা মোস্ট কমন থাকে স্কোয়ামাস সেল কার্সিনোমার মধ্যে। আর ইউজুয়ালি যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে 16 যে ভ্যারিয়েন্টটা এটা দ্বারা হয়। অপরদিকে অ্যাডিনোকার্সিনোমা সাধারণত 18টা দ্বারা হয়। হ্যাঁ, 16, 18 এই দুইটাই হচ্ছে আমাদের হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অর্থাৎ এগুলো দ্বারা ম্যালিগনেন্সি হয়। তো তার মধ্যে 16 দ্বারা হচ্ছে স্কোয়ামাস আর 18 দ্বারা হচ্ছে অ্যাডিনো। এবং অ্যাডিনোতে রিস্ক ফ্যাক্টর ওসিপিও কিন্তু থাকতে পারে, এই জিনিসটা আমরা জানলাম। এবং সাধারণত অ্যাডিনোকার্সিনোমা ইয়াং ফিমেলদের হইতে পারে। আচ্ছা দেখো একটা জিনিস কি, আমাদের কার্সিনোমা সার্ভিস কিন্তু বাই মোডাল, মানে বাই মোডাল এইজ থাকে, মানে দেখা গেছে 35 থেকে 40 বছর বা এর কাছাকাছি একটা মহিলার ক্যান্সার হইতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম ধরো 60, 65 বা 70 এরকম মহিলারও কিন্তু ক্যান্সার হইতে পারে। সো একটু মাঝামাঝি বয়স বা একেবারে একটু লেটের দিকে বয়স, এই দুই মহিলাদের কিন্তু ক্যান্সার হইতে পারে। সো এটা আমরা একটু কিন্তু জানলাম। আচ্ছা, এবং এখানে অ্যান্ডো সার্ভিসকে তো অবশ্যই এফেক্ট করে। আর ক্যান্সার মোস্ট কমনলি ট্রানজিশনাল জোনে হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা। তো 35 থেকে 39 বা 60 থেকে 64 এই টাইমে হচ্ছে মানে দুই ক্যান্সার হইতে পারে। আর কি কি সিমটমস থেকে এটা খুব ইম্পর্টেন্ট, যে এখন কার্সিনোমা সার্ভিক্স একটা মহিলা যখন আসবে তখন তার ইরেগুলার ব্লিডিং এর হিস্ট্রি থাকবে, এটা মোস্ট কমন একটা সিমটমস কিন্তু হইতে পারে। এবং পোস্ট কয়টাল ব্লিডিং খুবই ইম্পর্টেন্ট। আসলে পোস্ট কয়টাল ব্লিডিং এর কারণ যদি আমাদের বলতে বলে, তার মধ্যে যেমন কার্সিনোমা সার্ভিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট যে সেক্সুয়াল ইন্টারকোর্স যদি করতে যায় তাহলে দেখা যাবে এখানে ব্লিড হবে, কারণ ব্লিড অন টাচ নামে একটা বিষয় আছে কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে। এখানে ধরো ফর এক্সাম্পল ধরো সার্ভিক্সে এখানে আমি ধরলাম একটা লেশন আছে, কোথায়, এই যে এখান দিয়ে হয়তো বা একটা লেশন আছে, হ্যাঁ এখানে একটা লেশন আছে, ক্যান্সার হয়েছে। যে ক্যান্সারের যে লেশনটা, এই লেশনটা খুবই ফ্রায়েবল থাকে, ফ্রায়েবল বা ভঙ্গুর। ধর আমি একটু টাচ করলাম এটা ভেঙে যাবে, বা এখানে আমি একটু টাচ করলাম রক্ত বেরোবে, ব্লিড অন টাচ। সো একটু টাচ লাগে কিন্তু রক্ত বেরোবে, ঠিক আছে, এরকম কিছু ফিচার্স থাকে। এবং একটু হার্ড থাকে, ফিক্সড থাকবে, হার্ড ফিক্সড ফ্রায়েবল, এরকম একটা মানে ম্যানিফেস্টেশন কিন্তু এটা থাকে। এবং পোস্টকর্ডিয়াল ব্লিডিং এটা মোস্ট স্পেসিফিক সিমটমস, মানে এটা থাকা মানে আমাদের কিন্তু কার্সিনোমা সার্ভিক্সের ধারণা দিতেই পারে। তারপরে আরও বেশ কিছু কন্ডিশনে পোস্টকর্ডিয়াল ব্লিডিং হয়, যেটা নিয়ে আমরা পরে জানবো, যেমন এক্ট্রোপিয়ন একটা কন্ডিশন যেখানে কিন্তু পোস্টকর্ডিয়াল ব্লিডিং হতে পারে। আর তারপরে ডার্টি ভ্যাজিনাল ব্লিডিং এর কথাটা খুব ইম্পর্টেন্ট, মানে ডিসচার্জ বেরোতে পারে, ফাউল স্মেলিং ডিসচার্জ, হ্যাঁ ডার্টি ভ্যাজিনাল ডিসচার্জ আমরা দেখবো। এবং পায়োমেট্রা, এটাও আমাদের জানতে হবে, কারণ হচ্ছে মোস্ট কমন ক্যান্সার যেটা পায়োমেট্রা করতে পারে সেটা আমরা কার্সিনোমা সার্ভিক্স বলি। কারণ দেখা যায় যে ধরো সার্ভিক্সে একটা লেশন আছে, ফর এক্সাম্পল অ্যান্ডো সার্ভিক্সে একটা লেশন আছে ধরো, বা সার্ভিক্সে একটা লেশন আছে, তো ফলে যেটা হয়েছে ইউটারাসের মধ্যে ফ্লুইড জমে এখানে পাস হয়ে আছে, ইউটারাসের মধ্যে এখানে পাস জমা আছে, পাস ইউটারাইন ক্যাভিটিতে। তো সেটাকে আমরা পায়োমেট্রা বলতেছি। এবং পোস্ট ম্যানোপোজাল ব্লিডিংও কিন্তু হইতে পারে আমাদের কার্সিনোমা সার্ভিক্স। অর্থাৎ পোস্ট ম্যানোপোজাল ব্লিডিংয়ে যদিও আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা আমরা অনেকগুলা পলিপ, হ্যাঁ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি, আমরা পলিপ বলি, আর অনেকগুলো কথা আমরা বলি যে পোস্ট ম্যানোপজাল ব্লিডিং হইতে পারে, বাট ম্যানোপজের পরে মহিলা কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে বলি সার্ভাইকাল ক্যান্সার কিন্তু পোস্ট ম্যানোপজাল ব্লিডিং হয়। তারপরে যদি এমন হয় যে মেটাস্টেসিস হয়ে লাংকে এফেক্ট করছে, তাহলে ডিসপনিয়া, শ্বাসকষ্ট, কাফ, হেমোপ্টাইসিস, রক্ত পড়া, এবং মানে কাফের সাথে রক্ত পড়া, পাশাপাশি বুকে ব্যথা, এগুলোও কিন্তু হইতে পারে। তা বাদে যদি পেলভিক সাইড ওয়াল ইনভলভ করে তাহলে সেক্ষেত্রে সায়াটিক অর্থাৎ বাটাকের রিজন দিয়ে ব্যথা হওয়া, সায়াটিক নার্ভের লেশন হওয়ার কারণে, এবং হেমাচুরিয়া, প্রসাব দিয়ে রক্ত পড়া, লিম্ফেডিমা কিন্তু হইতে পারে। আর মনে রাখবা যে কার্সিনোমা সার্ভিক্সে পেশেন্ট মারা যায় কেমনে, কার্সিনোমা সার্ভিক্সের কিন্তু দেখা যায় বেশ কিছু কমপ্লিকেশনস ক্রিয়েট হয়ে পেশেন্টটার মারা যায়। এবং সেক্ষেত্রে রেনাল ফেইলরটা কথাটা মনে রাখবা, যে পেশেন্টটা ক্যাকেকশিক থাকে, অ্যানিমিয়াও থাকতে পারে, ব্লিডিং হয় অনেক, এবং দেখা যায় রেনাল ফেইলর, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কিডনি ফেইলর হয়ে কিন্তু পার্সনটা মারা যাইতে পারে। এবং কিভাবে আসলে স্প্রেড করে, লিম্ফেটিক স্প্রেডটা এখানে ক্রুশাল, বাট ডাইরেক্ট স্প্রেডটাও কিন্তু হয়, অর্থাৎ কন্টিনিউটির মাধ্যমে। আচ্ছা, এই যে হচ্ছে সার্ভিক্স, মানে ধরো এটার আশপাশে যা আছে, মানে একটা থেকে আরেকটাতে স্প্রেড হয় পাশাপাশি, মানে কন্টিনিউটি এর মাধ্যমে স্প্রেড হয়। তারপরে লিম্ফ নোডেও স্প্রেড হইতে পারে, এবং হেমাটোজেনাস তারপরে কিন্তু হওয়া পসিবল, যেমন হেমাটোজেনাস স্প্রেডের মাধ্যমে তো লাঙে যাবে। ওকে, ড্রেনেজ সাধারণত কি লিম্ফ নোডে হচ্ছে সার্ভিক্সের ড্রেনেজ থাকে, যেমন হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক বা ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোডস, তারপরে অবটুরেটর লিম্ফ নোডস, প্যারাসার্ভিক্যাল লিম্ফ নোডস, যেটাকে আমরা হচ্ছে
সেন্টিনিয়াল লিম্ফ নোড বলি। অর্থাৎ ধরো ক্যান্সার হয়েছে এবং ক্যান্সারটা সর্বপ্রথম যে লিম্ফ নোডকে এফেক্ট করে সেটাকে আমরা বলি সেন্টিনিয়াল লিম্ফ নোড। এটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত কার্সিনোমা ভালভা যখন আমরা পড়ছিলাম তখন আমরা সেন্টিনিয়াল লিম্ফ নোড নিয়ে কথা বলছিলাম। সো দেখো আমরা যখন আসলে যদি আমরা সেন্টিনিয়াল লিম্ফ নোডটাকে ডিসেক্ট করি, একটু কাটি, সেখানে যদি আমরা এক্সামিনেশন করি, সেটার হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে যদি আমরা দেখি যেখানে ম্যালিগনেন্সি আছে, তার মানে অবশ্যই ম্যালিগনেন্সি আছে। অর্থাৎ সেন্টিনিয়াল লিম্ফ নোডটা যেহেতু ফার্স্ট এটাতেই এফেক্ট করে, সো এটা থেকে আমরা একটা আইডিয়া কিন্তু পাইতে পারি। সো এই জন্য খুব ইম্পর্টেন্ট সেন্টিনিয়াল লিম্ফ নোড। এবং এক্সটার্নাল আইলিয়াক নোডস এবং সার্ভিক্স কিন্তু সুপারফিশিয়াল লিম্ফ নোডে ড্রেন করে না। সো এটা রেডিওথেরাপির মধ্যে ইনক্লুড না। অর্থাৎ আমাদের যখন আমরা রেডিওথেরাপি দিই তখন কিন্তু আমরা লিম্ফ নোডগুলোকে টার্গেটও কিন্তু করি। সো এই জন্য আমরা রেডিওথেরাপি পার্সপেক্টিভ এটা ইম্পর্টেন্ট। এখন দেখো ম্যানেজমেন্টে আমরা কিন্তু কার্সিনোমা সার্ভিক্সে রেডিওথেরাপি দিতে পারি। এর মধ্যে আছে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি, তারপরে এক্সটেন্ডেড রেডিওথেরাপি। যখন আমরা এক্সটার্নাল বিম যে রেডিওথেরাপি এটা যখন আমরা দিই তখন হচ্ছে পেলভিক লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকলে আমরা হচ্ছে এক্সটার্নাল বিম রেডিওথেরাপিটা দিই। কি বললাম? পেলভিক লিম্ফ নোড যদি ইনভলভ থাকে। আর যদি প্যারাওটিক লিম্ফ নোড ইনভলভ থাকে বা এটা তো আমাদের রেডিওথেরাপি দেওয়ার দরকার আছে, তখন আমরা মানে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি তো দিলাম, পাশাপাশি প্যারাওটিক লিম্ফ নোডকে আমার দিতে হবে রেডিওথেরাপি, তখন আমি এক্সটেন্ডেড কথাটা ইউজ করি। প্যারামেট্রিয়াম অর্থাৎ এই যে যদি ইউটেরাস হয় এবং এখানে সার্ভিক্স আছে, তাহলে আশেপাশের যেই মানে এই যে তো পেলভিক ওয়াল, এই যে ধরো পেলভিক ওয়াল, তো এটা আশপাশ দিয়ে মানে সার্ভিক্স মানে ইউটেরাসের সাথে বা সার্ভিক্সের সাথে যে অনেকগুলো লিগামেন্ট আছে, অনেকগুলো স্ট্রাকচার আছে, ব্রড লিগামেন্ট, একটা পেরিটোনিয়াল ফোল্ড থেকে শুরু করে যত কিছু আছে সব কিছুকে আমরা প্যারামেট্রিয়াম বলতেছি। এবং পেলভিক যে সাইড ওয়াল, অর্থাৎ এই যে সাইড ওয়াল, এটা তো সরে যেতে পারে, ব্লাডারে সরে যেতে পারে, ইউরেটারকে এফেক্ট করতে পারে, হাইড্রিউরেটার হাইড্রোনেফ্রিসিস হইতে পারে, বাওয়েলকে এফেক্ট করতে পারে, লাংলে যাইতে পারে, কিডনিতে যাইতে পারে। সো আমরা এই জিনিসগুলো কিন্তু জানলাম। এখন আসলে আমরা জানি কার্সিনোমা সার্ভিক্স, তারপরে পলিপ, এন্ডোমেট্রিয়াম, এগুলা দ্বারা পোস্টকয়েটাল ব্লিডিং হইতে পারে, ঠিক আছে। তারপরে অ্যাক্টোপিয়ন, মানে এগুলা হইতে পারে যে এন্ডোমেট্রিয়াল বিভিন্ন কজ থাকলে বা কার্সিনোমা সার্ভিক্স হইলে, পলিপ হইলে, তো তখন আমরা পার্সপেকুলাম এক্সামিনেশন করব। তো করার পরে পোস্টকয়েটাল ব্লিডিং মানে তো বুঝছো 6 করার পরে ব্লিডিং হচ্ছে। যদি পার্সপেকুলাম এক্সামিনেশন করে দেখি নর্মাল, বাট স্টিল মানে আমার পোস্টকয়েটাল ব্লিডিং তো হচ্ছে, বাট পার্সপেকুলাম এক্সামিনেশন করে দেখছি যে স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি সার্ভিক্স বা অন্য কিছু, এগুলো সবই নর্মাল আছে। তো আমরা একটা প্যাপস্মিয়ার করবো। তো প্যাপস্মিয়ার যদি অ্যাবনর্মাল হয় তাহলে আমরা কল্পোস্কোপিতে যাব, কল্পোস্কোপি বায়োপসি করব। আর যদি আমরা ব্যারেল শেপ বা ফ্রাইয়েবল বা ইন্ডিউরেটেড সার্ভিক্স পাই, হার্ড ইন্ডিউরেটেড সার্ভিক্স, তাহলে ব্যারেল শেপ মানে হচ্ছে ধরো এই যে সার্ভিক্স, তো সার্ভিক্সটা হচ্ছে অনেক বেশি ডাইলেটেড হয়ে গেছে এরকম আর কি, এটাকে আমরা ব্যারেল শেপ বলতেছি। সো কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে কিন্তু ব্যারেল শেপ সার্ভিক্স পাওয়া যেতে পারে, সেটা ফ্রাইয়েবল হয়, অনেক বেশি ভঙ্গুর হয়, একটু ধরলেই ভেঙে গেছে লেশনটা। তারপরে ইন্ডিউরেটেড সার্ভিক্স বা ফিক্সড হার্ড সার্ভিক্স থাকে। আর যদি ভিজিবল সার্ভাইকাল গ্রোথ পাই তাহলে হচ্ছে আমরা পাঁচ বায়োপসি করে ফেলতে পারি এবং কেটে নিয়ে আসতে পারি। আচ্ছা, কিন্তু আমি হচ্ছে দেখো কল্পোস্কোপি করি যখন, মানে কল্পোস্কোপি করা মানে কি, আমি দেখতেছি না গ্রোথটা, সো আমি মাইক্রোস্কোপের সহযোগিতা অনেক বড় করে দেখার ট্রাই করতেছি, তখনই আমরা কল্পোস্কোপি করি। বাট যদি ভিজিবল লেশন থাকে তখন তার কল্পোস্কোপি করার দরকার নাই। সো জেনারেল এক্সামিনেশন করে আমরা থিন বিল, অনেক চিকনা পাতলা ক্যাকিক পুরা হাড্ডিসার হয়ে গেছে, লো সোসিওইকোনমিক কন্ডিশন, অ্যানিমিয়া আমরা পাইতে পারি যদি ব্লিডিং অনেক বেশি হয়। প্যারাপ্লুমিনাল এক্সামিনেশন করে আমরা তেমন কিছুই পাবো না, বাট অ্যাবডোমিনোপেলভিক ল্যাম্প পাইলেও পাইতে পারি যদি পায়োমেট্রা থাকে আর কি, ঠিক আছে। আর পারস্পেকুলাম এক্সামিনেশনে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমরা আলসারেটিভ, তারপরে ফাঙ্গেটিং বা এক্সোফাইটিক, এরকম বিভিন্ন টাইপের লেশন কিন্তু পাইতে পারি। এবং এটা ফ্রাইয়েবল সার্ভিক্স আমরা দেখি, যেটা টাচ করলে ব্লিডিং হবে, হার্ড থাকে, ইন্ডিউরেটেড থাকে, ফিক্স থাকে, নোডুলার থাকে। পাররেক্টাল এক্সামিনেশনও কিন্তু করা যাইতে পারে, এবং সেক্ষেত্রে করলে আমরা দেখি যে প্যারামেট্রিয়াম বা ইউটেরোস্যাক্টাল লিগামেন্ট এগুলা থিকেন হয়ে গেছে কিনা, নোডুলারিটি আছে কিনা। প্রগনোস্টিক মার্কারে আমরা স্টেজিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টেজিং দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি, আমরা ম্যানেজমেন্টের আইডিয়াটাও আমরা ফিক্স করতে পারি। সার্ভাইকাল বায়োপসি করে আমার কনফার্ম হতে হবে যে কোনো ক্যান্সার, বায়োপসি ছাড়া বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, এটা ছাড়া আমি কনফার্ম হইতে কিন্তু পারবো না। এবং মাইক্রো ইনভেসিভ ক্যান্সার যদি হয়ে যায় তাইলে কিন্তু সেটা আমরা দেখবো যে স্টেজ শুরুর দিকের স্টেজকে আমরা মাইক্রো ইনভেসিভ ক্যান্সার বলতেছি, যেটা আমরা মাইক্রোস্কোপে দেখতে পারবো না। সো মাইক্রো ইনভেসিভ ক্যান্সার মানে হচ্ছে যখন আমি মাইক্রোস্কোপের সহযোগিতা আমি দেখতে হবে, এমনিতে আমি খালি চোখে দেখতে পারতেছি না ক্যান্সারটা, এবং এক্ষেত্রে পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, ইউজুয়ালি তেমন কোনো সিমটমস প্রকাশ পায় না। ওভারিকে কিন্তু তেমন একটা ইনভলভ কিন্তু করে না আমাদের কার্সিনোমা সার্ভিক্স, এবং যেহেতু ইনভলভ করে না তাই ইয়াং ফিমেইলে আমরা যদি হিস্টেক্টমি করিও, মানে কার্সিনোমা সার্ভিক্সের জন্য আমরা দেখবো যে আসলে হিস্টেক্টমি কিন্তু করা হয় কার্সিনোমা সার্ভিক্সে। তো সেক্ষেত্রে হিস্টেক্টমি করলে আমার কিন্তু ওভারিকে প্রিজার্ভ করে রাখা হয় যাতে প্রিম্যাচার মেনোপজাল সিমটমস না হয়। হ্যাঁ, প্রিম্যাচার মেনোপজাল সিমটমস যাতে না হয় তাই ওভারি কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়। এখন স্টেজিংটা খুবই ইম্পর্টেন্ট, যে ক্লিনিক্যাল স্টেজিং, তারপরে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশনের মধ্যে ইউএসজি করা যেতে পারে, মানে কার্সিনোমা সার্ভিক্সে ইউএসজি লাগবেই ব্যাপারটা এরকম না। সো
আমরা পায়োমেট্রার প্রেজেন্স আছে কিনা এটার জন্য ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি করতে পারি। সিটি স্ক্যান লিম্ফ নোডের স্ট্যাটাস দেখার জন্য এমআরআই হচ্ছে প্যারামেট্রিয়াম কি ইনভলভ করছে কিনা এটার জন্য পেট সিটি যেটা মানে সিটি স্ক্যান এটা হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট দেখার জন্য ইন্ট্রাভেনাস পায়োলোগ্রাম যেটা তো এটা হচ্ছে কিডনি ইউরেটার ইনভলভমেন্টের দেখার জন্য, কারণ হাইড্রোনেফ্রোসিস হাইড্রোইউরেটার কিন্তু হয় ক্যান্সারে। হ্যাঁ, তারপরে সিস্টোস্কোপি হচ্ছে ইউরিনারি ব্লাডার দেখার জন্য, সিগময়েডোস্কোপি করা যেতে পারে রেকটাম বা বায়োলকে ইনভলভ করছে কিনা, চেস্ট এক্স হচ্ছে লাং ইনভলভ করছে কিনা, সেভাবে আমরা করতে পারি। তো প্যারামেট্রিয়াম ইনভলভমেন্ট দেখার জন্য বেস্ট হচ্ছে এমআরআই, আর লিম্ফ নোডের দেখার জন্য পেট সিটি, এই জিনিসটা মনে রাখবা। এখন স্টেজিং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই জায়গায় তোমার সব থেকে বেশি অ্যাটেনশন দিতে হবে, এবং এটা অনেকের কাছে বিরক্তিকর হয়, বাট আমি খুব সহজ করে বলি। দেখো ফার্স্ট কথা স্টেজ তো চারটা, একটা হচ্ছে স্টেজ 1 2 3 4 চারটা। এখন ফার্স্ট স্টেজ মানে এটা হচ্ছে সার্ভিক্সে আছে, মানে এটাকে আমরা মাইক্রোস্কোপিক বা মাইক্রো ইনভেসিভ ক্যান্সারও বলতেছি, স্পেশালি স্টেজ 1A যেটা। সো 1কে আবার অর্থাৎ স্টেজ 1কে আমরা এ বি এই দুইটা ভাগে ভাগ করছি। হ্যাঁ, সো এ যেটা এটা হচ্ছে মাইক্রোস্কোপিক বা মাইক্রো ইনভেসিভ ক্যান্সার, এটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না এবং এটা সাধারণত খুবই ছোট সাইজের লেশন হয়, দেখা যায় 5 মিলিমিটার এর থেকে কম ডিপ কিন্তু থাকে লেশনটার, ক্যান্সারটার। এবং ওয়ান এর মধ্যে আবার A1 আছে, তো A1টা হচ্ছে 3 মিলিমিটার থেকে কম থাকে বা 3 মিলিমিটার মতো, আর 1 2 যেটা এটা আর একটু বেশি থাকবে, তার মানে 4 থেকে 5 মিলিমিটার ডিপ থাকে। ঠিক আছে, সো এইভাবে একটু মনে রাখো। কি বললাম যে স্টেজ 1 আছে, 1 এর মধ্যে A আছে, তো 1A কে আবার আমরা দুইটা ভাগে ভাগ করছি। তো 1A যেটা এটা হচ্ছে 5 মিলিমিটার বা তার থেকে কম হবে ডিপ। তো 1A1 যেটা এটা হচ্ছে 3 এর কম বা 3, আর 4 থেকে 5 হলে সেটা 1A2। আর 1B যেটা 1B এর ক্ষেত্রে আবার আমরা 1B 1B 2 B3 করছি। তবে এটা হচ্ছে আগেরটা মাইক্রো ছিল, এটা হচ্ছে ম্যাক্রো ইনভেসিভ, অর্থাৎ এটা 5 মিলিমিটার থেকে বেশি হবে। হ্যাঁ, সো একটু সাইজে বড় হয়ে গেল এবং দেখা যায় যদি 2 সেন্টিমিটার এর থেকে ছোট বা কম মানে বা 2 সেন্টিমিটার লেশন থাকে, ক্যান্সার থাকে, তাহলে সেটা 1B1। যদি 4 সেন্টিমিটার বা তার থেকে কম থাকে তাহলে 1B2, বাট 4 সেন্টিমিটার থেকে বেশি হয়ে গেলে সেটা 1B3। সো এইভাবে মনে রাখলে দেখো এটা কিন্তু খুবই সহজ। তাহলে স্টেজ 1টা আমার বোঝা হয়ে গেলে এটা খুবই সহজ। এরপরে আসো যে এতক্ষণ এই যে ইউটেরাস ছিল, এই যে সার্ভিক্স ছিল এবং এই যে হচ্ছে ভ্যাজাইনা ছিল, তো ভ্যাজাইনার আপার 2/3কেও এবার ইনভলভ করবে, অর্থাৎ আপার 2/3 অফ ভ্যাজাইনাকে ইনভলভ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে যেহেতু ভ্যাজাইনাকে ইনভলভ করছে, তো এটা স্টেজ 2, এবং স্টেজ 2তে এ আছে, তো এ মানে হচ্ছে প্যারামেট্রিয়াম কিন্তু ইনভলভ হয় নাই এখনো। সো আশেপাশের ইউটেরাস আশেপাশে বা সার্ভিস আশেপাশে লিগামেন্টগুলো সেগুলো এখন ইনভলভ হয় নাই। আর 1 মানে 2A1 এর মধ্যে আবার হচ্ছে সাইজ নিয়ে আমরা বলতেছি যে 4 সেন্টিমিটার বা তার থেকে কম থাকে, আর A2তে হচ্ছে 4 সেন্টিমিটার থেকে বেশি থাকে। সো এটা গেল। এখন এরপর আসছে যে 2B যেটা এর মধ্যে ছিল মানে এর মধ্যে ছিল A1 A2, এখন B মানে 2B যেটা আর কি, এটা হচ্ছে এটা মানে প্যারামেট্রিয়াম ইনভলভড। তাহলে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা 3তে চলে যাব। তো 3তে যেটা হয় যে ভ্যাজাইনার আগে হচ্ছে ভ্যাজাইনার আপার 1/3 ইনভলভ হয়েছিল, এখন কিন্তু আপার 1/3 তো হবেই, তারপরে লোয়ার 1/3ও কিন্তু হবে। আচ্ছা, তাহলে স্টেজ 3তে লোয়ার থার্ড অফ ভ্যাজাইনা মানে লোয়ার 1/3 অফ ভ্যাজাইনা ইনভলভ হইলো, এবং 3 এর মধ্যে আবার A B C এভাবে আমরা ভাগ করি। তো 3A যেটা এটা হচ্ছে এটাতে পেলভিক সাইড বা পেলভিক ওয়াল এখনো ইনভলভ হয় নাই, বিতে পেলভিক সাইড ইনভলভ হয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট যে স্টেজ 3B যেটা এখানে হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস হইতে পারে কিডনি আর ইউরেটার ইনভলভ হয়ে। ঠিক আছে, কারণ আমরা দেখবো যে ধরো এই যে হচ্ছে ইউটেরাস, এই সার্ভিক্স, এবং এখান দিয়ে কিন্তু ইউরেটার থাকে, এবং এখানে ধরো ল্যাটারাল পেলভিক ওয়াল, এখানে ইউরেটারটা যদি মাঝে থাকে এটা ইনভলভ হইতে পারে, মানে ক্যান্সারটা এখানে চলে গেছে, এখানে ইনভলভ করছে। সো তখন হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস হইতে পারে, কখন হইতে পারে 3B, এটা ইম্পর্টেন্ট। আর 3C যেটা এটাতে লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। 3C-তে লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়। তো এর মধ্যে আবার C1 C2 আছে। C1 মানে হচ্ছে পেলভিক লিম্ফ নোড ইনভলভ হয়েছে, আর 2 মানে হচ্ছে প্যারায়োটিক লিম্ফ নোড ইনভলভ হয়েছে। এখন আসো 4, খুবই ইম্পর্টেন্ট। 4-এ যেটা হবে মেটাস্টেসিস হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ডিস্টেন্ট জায়গায় চলে গেছে বা অন্য অর্গানে চলে গেছে। যেমন ধরো 4A যেটা 4A-তে ব্লাডার বাওয়েল এই সকল জায়গায় চলে যেতে পারে। সো কখন ব্লাডার মেটাস্টেসিস হয় এটা যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু 4A। সো পরীক্ষায় এভাবে জিজ্ঞেস করে যে ব্লাডার কখন ইনভলভ হয়, হাইড্রোনেফ্রোসিস কখন হয়। 3B-তে হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস, 4A-তে হচ্ছে ব্লাডার বাওয়েল, এবং এই স্টেজিংটা আমাদের লাগে সুন্দর করে পড়তে হবে এই জন্য আমাদের। আর 4B-তে হচ্ছে ডিস্টেন্ট অর্গানগুলোতে মেটাস্টেসিস হবে, যেমন সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডসে যাইতে পারে, ওকে ফাইন, বা ডিস্টেন্ট মেটাস্টেসিসের মধ্যে লাং বা অন্যান্য জায়গায় চলে যাইতে পারে। এবং ওই যেটা বললাম যে ইউটেরাসের সার্ভাইকাল ক্যান্সার গেল সেটা স্টেজ 1ই থাকে, এটা কিন্তু স্টেজ 2 হয় না। আর
মেটাস্টেসিস অফ ব্লাডার, ঠিক আছে, এটা কিন্তু আমার যদি বলতে হয় তাহলে আমার হিস্টোপ্যাথোলজিক্যাল ইভিডেন্স নিয়ে আমার কিন্তু বলতে হবে। হ্যাঁ, ওকে, যেটা হচ্ছে 4A যেটা ওটাতে ইনভলভ হয়। এখন ম্যানেজমেন্ট আমরা কি করব? ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ম্যানেজমেন্ট জানতে হলে আমার স্টেজিং জানতে হবে। এখন ম্যানেজমেন্টের সার্জারি দিতে পারি অথবা রেডিওথেরাপি দিতে পারি, মেইনলি রেডিওথেরাপি বা কেমো রেডিয়েশন নামে একটা টার্ম আছে, মানে যেখানে আমরা কেমোথেরাপিরও কিছুটা ইউজ করি, যেমন ধরো সিসপ্লাটিন ইউজ করলাম, সাথে রেডিয়েশন ইউজ করলাম। হ্যাঁ, এই বিষয়টা গেল। এখন আসো যে সার্জারি ইন্ডিকেশন হচ্ছে যদি স্টেজ 2A পর্যন্ত আমরা সার্জারি করতে পারবো। মানে স্টেজ 1-এর যেগুলো আছে ওইগুলো তো গেল, অর্থাৎ আমরা এই যে পড়ে আসলাম না, এই যে দেখো এখানে আমরা পড়ে আসছি না এগুলা, যে এখানে স্টেজ 1A ছিল, 1B ছিল, এবং এর আন্ডারে যতগুলো ছিল, সবগুলোতে আমি সার্জারি করতে পারবো। আর 2-এর যে A, অর্থাৎ প্যারামেট্রিয়াম এখন ইনভলভমেন্ট হয় নাই, এই টাইমটাতে আমি হচ্ছে সার্জিক্যাল এক্সিশন বা সার্জারি করতে পারবো। ওকে, ফাইন, এই কথাটা ইম্পর্টেন্ট। এবং অবশ্যই 4 সেন্টিমিটারের কম হইতে হবে টিউমারের সাইজ, এটাও একটা ইম্পর্টেন্ট মার্কার এখানে। পাশাপাশি আর্লি স্টেজে হচ্ছে আমরা প্রিফার করি এটা, অর্থাৎ 1B3 যেটা, এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে 1B3 কি ছিল একটু আমরা ঘুরে আসি। সো 1B3 মানে হচ্ছে 4 সেন্টিমিটারের থেকে কিন্তু বেশি, লক্ষ্য করছো? সো 4 সেন্টিমিটার থেকে সাইজ বড় হয়ে গেছে, সো এটাতে কিন্তু আমি আর সার্জারি কিন্তু ওইভাবে করতে পারবো না। সো স্টেজ 1B3টা কিন্তু এক্সেপশন, এক্ষেত্রে আমি সার্জারি কিন্তু করতে পারতেছি না। ওকে, আর রেডিওথেরাপি সব স্টেজে করা যাবে, স্টেজ 1 থেকে 4 সব জায়গায় করা যাবে, বাট আমরা সব স্টেজে কিন্তু করি না। কেন করি না রেডিওথেরাপিটা? শুরুর দিকে স্টেজে সার্জারিটাই ভালো অপশন। কেন আমরা করবো না? কারণ হচ্ছে যদি আমরা রেডিওথেরাপি দিই তাহলে ভ্যাজাইনা ফাইব্রোসিস হয়ে যেতে পারে, খুবই মানে স্ট্রিকচার হয়ে যেতে পারে, দেখা যেতে পারে সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রবলেম হচ্ছে, কয়টাল প্রবলেম হচ্ছে। এই জন্য আমরা ভ্যাজাইনাল ফাইব্রোসিস যাতে না হয়ে যায়, এই জন্য আমরা রেডিওথেরাপি কিন্তু শুরুর দিকে দেই না, আমরা সার্জারির অপশনের দিকে যাই। যখন সার্জারি কন্টেন্ট নেগেটিভ তখন আবার রেডিওথেরাপি দিতেই হবে। আর রেডিও সেন্সিটাইজার হিসেবে বেশ কিছু ড্রাগস আছে, যেমন ধরো সিসপ্লাটিন, তারপর হচ্ছে 5-ফ্লুরোইউরাসিল, অ্যান্টিনিওপ্লাস্টিক ড্রাগ আমরা বলতেছি। সো এগুলো আমরা যখন ইউজ করবো তখন আমরা সেটাকে কিন্তু বলি যে আচ্ছা রেডিও মানে কেমো রেডিয়েশন আকারে এটা আমরা বলি, যে এগুলো যদি সাথে আমরা দিই তাহলে রেডিওথেরাপিটা আরও এফেক্টিভ হয় আসলে। এখন সার্জারি আমরা এই যে 1A1, তারপর হচ্ছে 1A2, 1B1, 1B2, ঠিক আছে, বাট 1B3টা কিন্তু এখানে বাদ যাবে। কি বাদ গেছে? 1B3 বাদ গেছে। এবং বলছিলাম আমরা যে 2A1 এই পর্যন্ত হচ্ছে আমরা তো সার্জারি করব। হ্যাঁ, এই পর্যন্ত সার্জারি করলাম। এবং কি সার্জারি করি? আনসার হচ্ছে অবশ্যই আমরা এখানে মেনলি হিস্টেকটমিটা করতে পারি। হ্যাঁ, যদি ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে আমরা হিস্টেকটমি করে ফেলবো, এবং হিস্টেকটমির মধ্যে আমরা যেটা 1A1 এটাতে কোনো লিম্ফোভাস্কুলার ইনফেকশন থাকে না, এই জন্য আমরা এখানে টাইপ 1 হিস্টেকটমি করতে পারি। হিস্টেকটমির টাইপ আছে, সেটাতে আমরা টাইপ 1 হিস্টেকটমি করব। আর পরবর্তীতে 1A2 যেটা, এটাতে হচ্ছে আমরা টাইপ 2 বা ওয়ার্ডিমস হিস্টেকটমি করবো। হ্যাঁ, আর যেটা ইম্পর্টেন্ট যে আমরা লিম্ফ নোড ডিসেকশন কিন্তু 1A1 এ করার দরকার নাই, বাট A2-তে আমরা পেলভিক লিম্ফ নোড ডিসেকশন করতে পারি, বা বাকি সার্জারিগুলোর ক্ষেত্রে আমরা পেলভিক লিম্ফ নোড সাথে কেটে ফেলতে পারি, মানে ডিসেকশন করতেছি আর কি। আচ্ছা, আর বাকি 1B1, B2, তারপরে 2A1 এই সবগুলোর ক্ষেত্রে টাইপ 3 হিস্টেকটমি করি। তার মানে কি আলটিমেটলি আমরা হিস্টেকটমি করলাম, এটা আমাদের সার্জিক্যাল অপশন। এখন কেউ বললো যে আমার ফ্যামিলি কমপ্লিট না, সো ওভারি প্রিজার্ভ করে আমি রাখতে চাই, এটা তো আমি করব, ঠিক আছে, ফাইন। তো ফ্যামিলি ইনকমপ্লিট ফ্যামিলির ক্ষেত্রে যে কাজটা করা যেতে পারে যে 1A1 এর ক্ষেত্রে কোনাইজেশন বা কোন বায়োপসি করে ওটা কেটে ফেলা যেতে পারে। আর 1A2 এর ক্ষেত্রে হচ্ছে আমরা রেডিকাল ট্রাকিলেক্টমি করতে পারি, সাথে পেলভিক লিম্ফ নোড ডিসেকশন করলাম। আর তারপরে অর্থাৎ 1B1, B2, তারপরে 2A1 এগুলার ক্ষেত্রে করতেই হবে আমার হিস্টেকটমি। সো টাইপ 3 হিস্টেকটমি আমার করতেই হবে, ফাইন। তার মানে এখানে নতুন একটা টার্ম পাইলাম 1A2 এর ক্ষেত্রে, যে রেডিকাল ট্রাকিলেক্টমি। 1A2-তে কি ছিল একটু মনে করো, দেখো 1A2 মানে ছিল যে আমাদের 4 থেকে 5 মিলিমিটার ডিপ হয়েছে। হ্যাঁ, ওকে, এখন আসো তাহলে আমাদের জানতে হবে যে রেডিকাল ট্রাকিওলেক্টমি কি। এটা মানে হচ্ছে সার্ভিক্স আমরা রিমুভ করে ফেলছি, তাহলে সার্ভিক্সটা রিমুভ করছি, এবং ইউটেরাসটাকে আমি স্টিচ দিয়ে ভ্যাজাইনের সাথে আর কি সেলাই করে দিছি, ইউটেরাসটা আর ভ্যাজাইনাকে আমি সেলাই করে দিছি। এবং এখানে আমরা কি করি, অ্যাবডোমিনাল একটা সার্কলেজ বসাই দিছি, অর্থাৎ একটা সার্কলেজ মানে হচ্ছে পার্মানেন্ট সুচার, পার্মানেন্ট একটা সেলাই দেওয়া হয়েছে। তো দেখো রেডিকাল ট্রাকিওলেক্টমি মানে হচ্ছে রিমুভাল অফ সার্ভিক্স, হ্যাঁ, সার্জিক্যাল রিমুভাল অফ সার্ভিক্স। এবং সো এটার ফলে যেটা হলো সার্জারির পরে ন্যাচারাল সার্ভাইকাল যে সাপোর্ট ওটা আমরা লস্ট করে ফেললাম। তো এখন কি প্রবলেম হবে, যে সার্ভিক্স আমরা জানি নর্মালি গেট কিপার হিসেবে কাজ করে, গেট কিপার, যাতে প্রেগনেন্সি যদি হয় সেটা যাতে ইউটেরাসের মধ্যে লিমিটেড থাকে, এখানে একটা গেট কিপার হিসেবে কাজ করে। এখন
এর ফলে যেটা হলো যে আমি যেহেতু ইউটেরাসটাকে সার্ভিক মানে ভ্যাজাইনার সাথে স্টিচ করে দিছি, ফলে এখানে যেটা হবে যে লোয়ার ইউটেরাইন যে সেগমেন্ট, এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা কিন্তু ভ্যাজাইনাতে ডাইরেক্টলি ওপেন করতেছে, রাইট? সো এই কন্ডিশনটাতে আমরা বলি যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ করে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স। এবং এই সার্ভাইকাল ইনকম্পিটেন্স যেটা হচ্ছে পরবর্তীতে প্রেগনেন্ট হবে মহিলাটা, তখন মিড ট্রাইমাস্টার মিসক্যারেজ বা প্রিটার্ম লেবার কিন্তু হয়ে যেতে পারে বাচ্চাটার। এবং এই জন্য আমরা কিন্তু জানি যে সার্কুলেজ যখন আমরা বসি সেটার মধ্যে ভ্যাজাইনাল সার্কুলেজ থাকে, কিন্তু এখানে কিছু সার্ভাইকাল টিস্যু কিন্তু দরকার হবে ভ্যাজাইনাল সার্কুলেজ করতে হলে, বাট এখানে ভ্যাজাইনাল সার্কুলেজ করা যাবে না। এই জন্য আমরা কিন্তু অ্যাবডোমিনাল সার্কুলেজ করবো, যেহেতু এখানে সার্ভিস কেটেই ফেলছি। সো অ্যাবডোমিনাল সার্কুলেজ করে সেটাকে আমরা হচ্ছে আইদার ওপেন বা ল্যাপ্রোস্কোপিক অ্যাবডোমিনাল সার্কুলেজ। তো এটা করে আমরা কি করব, এটা আমরা ইন্টারনাল অস, যেটা ইন্টারনাল অসের উপরে হচ্ছে এটা মানে এরকম সার্কুলেজ আমরা করি যাতে একটা মেকানিক্যাল সাপোর্ট পায়, ঠিক আছে? মানে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের আশেপাশে আমরা এটা করে ফেলি যাতে হচ্ছে একটা মেকানিক্যাল সাপোর্ট থেকে একটা সুচারের মতো পার্মানেন্ট একটা কন্ডিশন আমরা ক্রিয়েট করি, যেটাকে আমরা বলতেছি অ্যাবডোমিনাল সার্কুলেজ। এবং এটা আমরা করলে কিন্তু পার্সনটা ভালো হবে, যাতে প্রেগনেন্সিতে প্রবলেম না হয়। এবং আমরা কখন আসলে রেডিক্যাল ট্রাকিওলেক্টমি করব, যখন ইয়াং ফিমেল যার বাচ্চা চায় ফিউচারে, এবং সাইজ যখন 2 সেন্টিমিটারের থেকে কম। কিসের কম? আনসার হচ্ছে যখন ওই লেশনটার, লেশনটার সাইজ। এখন আসো যে মোড অফ ডেলিভারি, তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে অবশ্যই মোড অফ ডেলিভারি সিজারিয়ান সেকশনই হইতে হবে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সিজারিয়ান সেকশন, যেটা এই অবস্থায় ডেলিভারি করতে হবে, ভ্যাজাইনাল ডেলিভারি করা যাবে না। এখন দেখো কেমো রেডিয়েশন আমরা কখন দিব, আমরা একটু আগে যে কথাগুলো বললাম এটা হচ্ছে সার্জারি। এখন কেমো রেডিয়েশন দিতে পারি হচ্ছে আমরা অর্থাৎ সাথে কেমোথেরাপি ইউজ করতে পারি, এটা হচ্ছে 1B3, যেটাতে আমরা সার্জারি করতে পারিনি। পাশাপাশি 2A2 থেকে স্টেজ 4 পর্যন্ত আমরা কেমো রেডিয়েশন দিতে পারি, এবং সেক্ষেত্রে রেডিও সেন্সিটাইজার ইউজ করতে পারি, যেমন সিসপ্লাটিন, এটা ইউজ করা যেতে পারে। এটা অ্যাভেলেবেল না থাকলে 5-ফ্লুরোইউরেসিল ইউজ করা যেতে পারে। এবং এটা হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে রেডিও সেন্সিটাইজার যেগুলো আছে যেমন সিসপ্লাটিন, এটা রেডিওথেরাপির আগে কিন্তু দেওয়া হয়। এটা রেডিওথেরাপির সেন্সিটিভিটিকে আরো বাড়াই দিবে, এবং সাইড ইফেক্ট আছে কিছু, যেমন রেডিওথেরাপি দিলে ভ্যাজাইনাল ফাইব্রোসিস হতে পারে, ইন্টারকোর্সের প্রবলেম হবে, ওভারিয়ান ফেলারও হয়ে যেতে পারে, কারণ ওভারি কিন্তু রেডিও সেন্সিটিভ একটা অর্গান, সো এটা ওভারিতে প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই জন্য আর্লি স্টেজগুলোতে কিন্তু রেডিও সেন্সিটিভিটি মানে প্রেফার্ড না, তখন হচ্ছে সার্জারি করাই ভালো। আর রেডিওথেরাপির মধ্যে ব্রাকিথেরাপি আর হচ্ছে টেলিথেরাপি নামে 2টা টার্ম আছে, মনে রাখবে। ব্রাকিথেরাপি মানে কাছ থেকে আমি রেডিওথেরাপি দিচ্ছি, রেডিয়েশন দিচ্ছি। তো এটা হচ্ছে বডির ইনসাইডে দেওয়া হয়, ইন্টারক্যাভিটারি থেরাপি আমরা বলি। এবং এটাতে আমরা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করি বা যে জিনিসগুলো ইউজ করি সেটাকে আমরা ট্যান্ডেম বলি বা কল্পোস্ট্যাট আমরা বলতে পারি, এটা ইউজ করে আমরা রেডিওথেরাপিটা দিই। আর টেলিথেরাপি মানে দূর থেকে দিচ্ছি, আউটসাইড দ্য বডি। মানে মনে রাখবা দূরে, ঠিক আছে? আর ব্রাকিয়াল প্লেক্সাস মানে নিজের বডিতে চিন্তা করা, মানে কাছে, হ্যাঁ। আর এটার মধ্যে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি নিয়ে একটা কথা আমরা বলছিলাম না, সো ওই জিনিসটা হচ্ছে টেলিথেরাপির আন্ডারে পড়ে। তো আইসোটপ হিসেবে আমরা এখানে আইরিডিয়াম 192 ইউজ করি ব্রাকিথেরাপিতে, আর সিজিয়াম ইউজ করা হচ্ছে টেলিথেরাপিতে। আর টেলিথেরাপিটা ইউজুয়ালি মানে টেলিথেরাপি যেটা, এটা হচ্ছে ফার্স্টে টিউমারের সাইজ ছোট করতে ইউজ করা যেতে পারে, আর পরবর্তীতে মানে টেলিথেরাপির পরে হচ্ছে ব্রাকিথেরাপি দেওয়া যেতে পারে, ব্রাকিথেরাপিটা পরে দেওয়া হয়। আচ্ছা, রেডিওথেরাপি দেখবা যে হচ্ছে কিছু কথা লেখা থাকে যে 50 GY মানে গ্রে। সো রেডিওথেরাপি কতটুকু দেওয়া হয়েছে এটার একটা মেজারমেন্ট, যে 50 গ্রে হাউএভার। এখন পোস্ট সার্জারি কিছু কথা, যে হাই রিস্ক আছে কিছু, ইন্টারমিডিয়েট রিস্ক, লো রিস্ক। মনে রাখবে হাই রিস্ক মানে হচ্ছে যে মার্জিন পজিটিভ বা হচ্ছে প্যারামেট্রিয়াম পজিটিভ, তারপর লিম্ফ নোড মেটাস্টেসিস আছে, তাহলে সেক্ষেত্রে আমার পোস্ট অপারেটিভ বা অপারেশনের পরেও আমার কিন্তু কেমো রেডিয়েশন দিতে হবে। আর যদি ইন্টারমিডিয়েট রিস্ক থাকে, যে টিউমার সাইজটা লার্জার, লিম্ফোভাস্কুলার ইনভলভমেন্ট থাকে, স্ট্রোমাল ইনভেশন আছে, তাহলে আমি পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি দিব। বাট যদি লো রিস্ক থাকে তাহলে অপারেশনের পরে কোনো ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই। এখন আমরা একটু ওভারভিউ করবো যে দেখো আমরা যখন আসলে কার্সিনোমা সার্ভিসকে ক্লাসিফাই করি ক্লিনিক্যাল টাইপের মধ্যে এক্সোফাইটিক, আলসারেটিভ, ইনফিল্ট্রেটিভ, এই 3টা টাইপ আছে। এক্সোফাইটিক মানে কলিফ্লোরাল লাইক অ্যাপিয়ারেন্স থাকবে ক্যান্সারটার, আলসারেটিভ হইতে পারে, ইনফিল্ট্রেটিভ হইতে পারে, এটা অনেক সময় জানতে চায়, সো বলতে পারলাম। এখন হিস্টোলজিক্যাল টাইপের মধ্যে স্কোয়ামাস আর অ্যাডিনোমা। স্কোয়ামাসের মধ্যে স্মল সেলটা সব থেকে ডেঞ্জারাস, পোর প্রগনোসিস থাকে, বাট কমন হচ্ছে এটা। ওকে, এরপরে অ্যাডিনোকার্সিনোমা নিয়ে আমরা কথা বলছি। এখানে ব্যারেল শেপ সার্ভিক্স, ইন্টিগ্রেটেড হার্ট এরকম পাওয়া যেতে পারে। ইটিওলজিক্যাল বা রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে আমরা পার্ট 1 যেটা ওইখানে আমরা আলোচনা করে এসেছি। এখানে নতুন করে কি বলবো, যে আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স করা, তারপরে মাল্টিপল সেক্স পার্টনার থাকা, তারপরে ইনফেকশন, এইচপিভি ইনফেকশনের রিস্ক যেখানে বেশি, বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল থাকতে পারে, এবং স্মোকিং হ্যাবিট, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, এরকম বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থাকে। এখন স্টেজিংটা কেন ইম্পর্টেন্ট কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে? কারণ আমাদের প্রগনোসিসের জন্য, তারপরে ট্রিটমেন্টের জন্য,
তারপরে একজনের রেজাল্টের সাথে আরেকজনের রেজাল্ট কম্পেয়ার করতে স্টেজিংটা আমরা খুব সুন্দর করে আগে জেনে আসছি, এখানে আর নতুন করে কিছু কথা বলবো না। আর্লি কার্সিনোমা সার্ভিক্স আর অ্যাডভান্স বা লেট কার্সিনোমা সার্ভিক্স বলতে কি বোঝায়? আর্লি বলতে বোঝায় স্টেজ 1A 1B আর 2A, যেগুলোতে মরবিডিটি কম বা এটা হইলে মানুষ ট্রিটমেন্ট দিলে সুন্দর করে সেরে যেতে পারে, ঠিক আছে, মরবিডিটি বা ডেথ কম হবে থেরাপি যদি আমি ঠিকঠাকভাবে দিতে পারি, এবং ম্যাক্সিমাল 5 ইয়ার সার্ভাইভাল রেট থাকতে পারে। সো এটা হচ্ছে এই আর্লি স্টেজ। বাট যখন অ্যাডভান্সড হয়ে যায়, মানে হচ্ছে সেটা 1B থেকে তারপরে, মানে যেখানে মানে আমার সার্জারি করে ঠিক করতে পারবো না, সেটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ। এটার মধ্যে হতে পারে লোকালি অ্যাডভান্স আর ডিসিমিনেটেড। ডিসিমিনেটেড মানে হচ্ছে 4B, যেটা একেবারে লাস্টের স্টেজ, ওটা হচ্ছে সব থেকে একেবারে সরাই ছিটে গেছে, লাঙে চলে গেছে। আর 2B থেকে 4A এটা হচ্ছে লোকালি অ্যাডভান্সড আমরা বলি। ওকে, এবং দেখা যায় বেশিরভাগ মহিলা এই অ্যাডভান্স স্টেজে কিন্তু আসে, ঠিক আছে, ট্রিটমেন্টের জন্য। ওকে, এখন আমরা যখন কার্সিনোমা সার্ভিক্সের স্টেজিংটা করি, সেটা কিন্তু ক্লিনিক্যাল ইভালুয়েশনের উপর বেস করে করি। এই জন্য অবশ্যই ভালো করে ক্লিনিক্যাল ইভালুয়েশন করতে হবে। একটা মহিলা আসলে আমি ইউএসজি দিলাম, এখন কথা হচ্ছে ইউএসজিতে কিন্তু আল্ট্রাসাউন্ড মানে কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে তেমন কোনো ফাইন্ডিংসই পাওয়া যাবে না, স্পায়োমেট্রা থাকলে সেটা হয়তো পাওয়া গেল। তো এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে ভালো করে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের গুরুত্ব দিতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, লিম্ফ নোড পালপেট করতে হবে, ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে হবে, বাইম্যানুয়াল এক্সামিনেশন করতে হবে, তারপর হচ্ছে স্পেকুলাম এক্সামিনেশন করতে হবে, কিছু রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, কিছু প্রসিডিওরস আমরা করতে পারি। ম্যানেজমেন্ট কীভাবে করবো? ফার্স্টে পেশেন্টের প্রোফাইল দেখবো, মাল্টিপ্লাস কিনা, রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা, সিমটমসের মধ্যে কী কী হতে পারে সেটা আমি অলরেডি কিন্তু বলে আসছি। আর জেনারেল এক্সামিনেশন আমরা অ্যানিমিয়া পাইতে পারি, ক্যাফেক্সিক ওয়েট লস এবং ইডিমাও পাওয়া যাইতে পারে কিছু ক্ষেত্রে, এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। সার্ভিক্স ঠিকঠাক দেখা যাইতে পারে, এবং সার্ভিক্সিং ইনলার্জ হতে পারে, আলসারেটেড হতে পারে, এক্সকাভেটেড এবং ব্যারেল শেপ সার্ভিক্সও আমরা কিন্তু এখানে পাইতে পারি। এখানে যেটা ভেরি ইম্পর্টেন্ট যে ফ্রাইয়েবল বা ভঙ্গুর টাইপের, লিড অন টাচ টাইপের ফিচার থাকবে। আর্লি স্টেজে ফ্রিলি মোবাইল থাকলে পরবর্তীতে কিন্তু ফিক্স হয়ে যায়। আর পরবর্তীতে যে জিনিসটি ইম্পর্টেন্ট, যে রেকটাল এক্সামিনেশন আমাদের করতে হবে, কারণ প্যারামেট্রিয়াম কি ফ্রি নাকি ক্যান্সার প্যারামেট্রিয়াম কি ইনভলভ করে ফেলছে, অ্যাডভান্সড হয়ে গেছে, মানে ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজে আছে। তারপরে প্যারামেট্রিয়াল ইনভলভমেন্ট হচ্ছে ল্যাটারাল পেলভিক ওয়াল, এর সাথে কি অবস্থা, রেকটাল ইনভলভমেন্ট কি আছে কিনা, যেমন স্টেজ 4-এ কিন্তু এটা হইতে পারে। আর ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সার্ভাইকাল বায়োপসি করবো, এটা খুব ইম্পর্টেন্ট। আনহেলদি এরিয়া থেকে স্যাম্পল নিয়ে প্যাথোলজিক্যাল এক্সামিনেশন জন্য পাঠাবো। তারপরে আরও বেশ কিছু এক্সামিনেশন, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, এগুলো তো করতে পারি। আরও যদি কোনো কিছু দরকার হয় সেগুলো আমরা করবো। কিডনি ইউরেটার দেখার জন্য আইভি পায়োলোগ্রাম, বা কিডনি ইউরেটার দেখার জন্য আমরা ইউএসজিও কিন্তু করতে পারি। কিডনি ইউরেটার ইনভলভমেন্ট দেখার জন্য ইউএসজিও কিন্তু করা যেতে পারে, যে হাইড্রোনেফ্রোসিস আছে কিনা। আচ্ছা, এখানে এক্সট্রা একটা টার্ম বলবো, সেটা হচ্ছে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, ইউএ। হ্যাঁ, এটা মানে হচ্ছে যে যখন বায়োম্যানুয়াল এক্সামিনেশন ঠিকভাবে করা যাচ্ছে না, কারণ অনেক বেশি ব্যথা হয়তো বা আছে, বা ঠিকঠাকভাবে ওই জায়গায় যে মাসেলগুলো রিল্যাক্স করতে পারতেছে না, আলটিমেটলি পেশেন্টের কষ্ট হচ্ছে, পেশেন্ট কোঅপারেটিভ না, এক্সামিনেশন করতে দিচ্ছে না, তো তার ক্ষেত্রে অবশ্যই আমার অ্যানেস্থেসিয়া দিয়ে পরবর্তীতে আমার এক্সামিনেশন করতে হবে। যদি আমি ইউটেরাইন ম্যালিগনেন্সি এর স্টেজিং আমি করতে চাই, আমার সার্ভিক্যাল এক্সামিনেশন তো করতে হবে, ক্লিনিক্যাল ইভালুয়েশন তো করতে হবে, নাহলে আমি কীভাবে স্টেজিং করবো? এই যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কি, যে সব ইম্পর্টেন্ট সাইন অফ টেন্ডারনেস, হ্যাঁ, কারণ আমি পেশেন্টের কোনো টেন্ডারনেস থাকবে না, ফলে আমি ওই জিনিসটা মিস আউট করবো। হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সারের কথা বলি, তখন আমরা কিন্তু ইউএ বা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করা যেতে পারে। তার বাদে আমাদের ভ্যাজাইনাল বা ভালভাল ক্যান্সারের ক্ষেত্রে এটা দরকার হইতে পারে। একটা টার্ম আছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। প্যালিয়েটিভ মানে হচ্ছে যে আমরা যখন একটা পেশেন্টকে কিউর করতে চাচ্ছি না, মানে তাকে ঠিক করে ফেলবো না, বাট তার যে সিমটমসগুলো আছে, সাইন্সগুলো আছে, সেগুলোকে কমাবো, যাতে সে একটু কোয়ালিটি অফ লাইফটা ঠিক থাকে। আমি জানি যে তার ক্যান্সারের অবস্থা খারাপ, তাকে বাঁচানো যাবে না, বাট স্টিল আমি যেন তার প্রবলেমগুলোকে একটু ইলিভিয়েট করতে পারি, এটা মনে হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। এখন হচ্ছে কার্সিনোমা সার্ভিক্সের কিছু কার্ডিনাল সাইন্স আছে। ক্যান্সার এর যে লেশনটা থাকে সেটা হার্ড থাকে, ফিক্স থাকে, ফ্রাইবেল থাকে বা ভঙ্গুর থাকে, ধরলে ভেঙে চুরে যাবে এরকম আর কি লেশনটা, এবং টাচ করলে ব্লিডিং হয়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কার্সিনোমা সার্ভিক্সের কী কী হইতে পারে? এক তো হচ্ছে টিউবারকুলোসিস হইতে পারে সার্ভিক্সে, এবং সিফিলিকটিক আলসারও হইতে পারে। সো এই জিনিসগুলো আমাদের মনে হইতে পারে যেখানে একটা লেশন আছে অ্যান্ড ইট ক্যান বি কার্সিনোমা সার্ভিক্স, বাট অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এইগুলো। তারপরে সার্ভাইকাল অ্যাক্টোপি, এটা হইতে পারে। ফাইব্রয়েড পলিপ যদি হয়, হ্যাঁ, ফাইব্রয়েড পলিপ মানে কি, যে ফাইব্রয়েড ইউটেরাস আমরা পড়ছিলাম না, ইউটেরাসের মধ্যে থাকে। তো ধরো এই ইউটেরাসের মধ্যে একটা ফাইব্রয়েড আছে, সেটা হচ্ছে সার্ভিক্স দিয়ে হয়তো বেরোয় আসছে। সো ওই জিনিসটা আমাদের কাছে চিন্তা হইতে পারে যে মায়োমেটাস পলিপ বা এরকম কিছু কিনা, বা ইনকমপ্লিট অপারেশনের ক্ষেত্রে কনসেপশনের প্রোডাক্টও হয়তো বা আমাদের কাছে মনে হতে পারে কার্সিনোমা সার্ভিক্সের মতো। সো এরকম কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা ডিডি আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রিভেনশনের জন্য কার্সিনোমা সার্ভিক্স, এটা কিন্তু আমাদের প্রিভেনশন করতে হবে। সেক্ষেত্রে প্রাইমারি প্রিভেনশন আছে, সেকেন্ডারি প্রিভেনশন আছে। প্রাইমারি প্রিভেনশন মানে হচ্ছে ক্যান্সার হয় নাই এখনো, বাট আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো জানি ওইগুলো থেকে আমার প্রিভেন্ট করে রাখতে হবে সবাইকে।
আর সেকেন্ডারি প্রিভেনশন মানে ক্যান্সার হয়ে গেছে, বাট স্টিল আমি চাচ্ছি যে যাতে বেশি সিভিয়ার বা অ্যাডভান্স স্টেজে না যায়, আর্লি স্টেজে সব কিছু ধরা পড়ে যায়। এই জন্য ভায়া, ভিলি, ভিজুয়াল ইন্সপেকশন বাই লুগোল সায়োডিন মানে ভিলি, তারপরে প্যাসমের এগুলো করতে হবে। আর প্রি ইনভেসিভ ম্যালিগনেন্সিতে আমি ট্রিটমেন্ট দিয়ে ট্রাই করবো যাতে পেশেন্ট ঠিকঠাক হয়ে যায়। কমপ্লিকেশন কি হইতে পারে? হেমোরেজ হইতে পারে, পায়োমেট্রা হইতে পারে, অর্থাৎ ইউটেরাইন ক্যাভিটিতে পাত জমে গেছে, পায়োমেট্রা। তারপরে এখানে দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভ্যাসিকো ভ্যাজিনাল ফিস্টুলা, আর একটা হচ্ছে ভ্যাসিকো সার্ভাইকাল ফিস্টুলা। সো এখানে ফিস্টুলার চান্স কিন্তু থাকে কার্সিনোমা সার্ভিক্সের, অ্যাবনর্মাল কানেকশন এখানে তৈরি হয়ে যায়। সো এগুলো কমপ্লিকেশনের মধ্যে পড়ে। তারপরে রেক্টোভ্যাজিনাল ফিস্টুলা হতে পারে, যদি এটা রেয়ার, হাইড্রোনেফ্রোসিস, হাইড্রিউরেটার এগুলো থাকতে পারে, ইউরিমিয়া হইতে পারে। কারণ আমরা বলছি যে কার্সিনোমা সার্ভিক্স একটা পেশেন্ট মারা যায়, কি কারণে মারা যায়? হোয়াট ইজ দ্য কজ অফ, মানে আলটিমেট কজ অফ ডেথ হচ্ছে রেনাল ফেলার। সো অ্যাকচুয়ালি রেনাল ফেলারে কিন্তু পার্সেন্টটা মারা যায়। সো কার্সিনোমা সার্ভিক্সে পেশেন্ট মারা যায় রেনাল ফেলারে, তো এই জন্য ইউরিমিয়া পাওয়া যেতে পারে। সো কজ অফ ডেথ ইন কার্সিনোমা সার্ভিক্স ইউরিমিয়া বা রেনাল ফেলার হইতে পারে। তারপরে হেমোরেজ, সেপসিস, ক্যাটেক্সিয়া, মেটাস্টেসিস এই সকল কারণেও পার্সেন্টটা মারা যেতে পারে। একটা 48 বছরের মহিলা, সে আসছে হসপিটালে, তার প্রবলেম হচ্ছে পোস্টকয়েটাল ব্লিডিং, এবং এক্সামিনেশন করে আমি কলিফ্লাওয়ার লাইক গ্রোথ পাইলাম, অর্থাৎ এক্সোফাইটিক গ্রোথ পাইছি, এবং দেখা গেছে ব্লিড অন টাচ, সার্ভিক্সের যে লেশনটা পাওয়া গেছে ওইটা ব্লিড অন টাচ, তার মানে আমি ধরে নিয়েছি এটা কার্সিনোমা সার্ভিক্স। এরপরে হচ্ছে 42 বছর একটা মাল্টিপ্রাস লেডি, তার এক্সেসিভ পারভেজানাল ব্লিডিং আছে এবং পোস্টকয়েটাল ব্লিডিং আছে লাস্ট 1 বছর ধরে, তাহলে ডায়াগনোসিস কার্সিনোমা সার্ভিক্স। আরও কিছু ডিফারেন্সিয়াল থাকতে পারে মাথায়, যে হয়তোবা পলিপ হইতে পারে, তারপরে একটোপি হইতে পারে, ভাস্কুলার একটোপি, তারপরে সার্ভাইকাল এন্ডোমেট্রিওসিস হইতে পারে। সো এগুলো ডিডি। সো কী কী ডিডি থাকতে পারে? সার্ভাইকাল ইরোশন বা একটোপি, তারপরে কোনিক সার্ভিসাইটিস, মিউকাস পলিপ অফ সার্ভিক্স, সার্ভাইকাল এন্ডোমেট্রিওসিস, এগুলো হচ্ছে